যেটুকু পরিসরে আমরা ভারতীয় নাগরিকরা অন্তত ন্যূনতম বিচারে বেঁচে আছি, সেটা হচ্ছে আমাদের ভোট দেওয়ার অধিকার। প্রতি 5 বছরে একবার করে আমাদের সরকার পরিবর্তন করে দেওয়ার অধিকার। আমাদের মানে আমার আপনার মতো সাধারণ নাগরিকদের। সেই অধিকারে কি হস্তক্ষেপ করা হচ্ছে? ভোটার তালিকা সংশোধনের যে নতুন বিধি এসেছে, তাতে মানুষের নাগরিকের মৌলিক অধিকার হরণের আশঙ্কা করা হচ্ছে। এই আশঙ্কা শুধু বিরোধী দলগুলোর নয়, এই আশঙ্কা গণতান্ত্রিক অধিকার নিয়ে কাজ করেন, ভাবনা চিন্তা করেন এরকম কোটি কোটি সাধারণ মানুষ এবং এইরকম সংগঠনেরও। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব যে ভোটার তালিকা সংশোধনের নতুন বিধিতে মৌলিক অধিকার যেভাবে হরণ করা হচ্ছে নাগরিকের, তাই নিয়ে আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন আমাদের স্টুডিওতে উজ্জয়িনী হালিম, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, তার পশ্চিমবঙ্গের প্রতিনিধি। উজ্জয়িনী, স্বাগত আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আবিদ হোসেন সাহেব, তিনি পশ্চিমবঙ্গ সরকারের একজন প্রাক্তন অবসরপ্রাপ্ত স্পেশাল সেক্রেটারি, এবং তার থেকেও বড় কথা, গত 30 বছর ধরে ব্লক স্তর থেকে শুরু করে রাজ্য স্তর পর্যন্ত নির্বাচনের পরিচালনা, ভোটার তালিকা তৈরি করা, এই সমস্ত ব্যাপারগুলো যিনি নিবিড়ভাবে জানেন এবং তার জানার সুবাদে বলতে পারেন যে কিভাবে অনাচারের প্রবেশ ঘটতে পারে। স্বাগত উজ্জয়িনীকে আমাদের অনুষ্ঠানে। আমি আজকে আলোচনা শুরু করব উজ্জয়িনী আপনাকে দিয়ে, যেহেতু এডিআর যে সুপ্রিম কোর্টে যে পিটিশনটা ফাইল করেছে, যার শিগগিরই বিচারের জন্য আসবে বলে আমরা আশা করছি, সেটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন, কি কি ভিত্তিতে, কোন কোন গ্রাউন্ডে আপনারা মনে করছেন যে এই বিহারে যেটা হচ্ছে সেটা নাগরিক অধিকারের পরিপন্থী? স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার, কারণ স্বাধীনভাবে মত প্রকাশ মানে সবাইকে সবার ভোট দিতে পারা এবং সবার আইনের চোখে সবার সমান হওয়ার অধিকার। এই যে পুরো প্রক্রিয়াটা, যে ইন্টেন্সিভ রিভিশনের কথা বলা হচ্ছে, এইটা এমনই একটা পদ্ধতিতে করার কথা বলা হচ্ছে যাতে আমরা মনে করছি যে প্রায় 75 থেকে 80% ভোটার একটা ভয়ানক রিস্কের মধ্যে পড়বেন এবং তাদের ভোটাধিকার হারানোর বা নানান সমস্যায় পড়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং সেটা তাদের যে সমতার অধিকার আমাদের সংবিধান দেয়, সেই জায়গা থেকেও সেটার উপর একটা হস্তক্ষেপ। এছাড়াও আরো যে বিষয়গুলি রয়েছে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের সত্যি সত্যি কোনো আইনি ম্যান্ডেট আছে কিনা নাগরিকদের কাছ থেকে তাদের নাগরিকত্বের প্রমাণ চাওয়ার। এই বিষয়টি কারণ নির্বাচন কমিশনের অবশ্যই অধিকার রয়েছে ভোটার লিস্ট সংশোধন করার, নতুন ভোটার যোগ করার, কিছু যদি ভুয়ো ভোটার থাকে বা তাদের নাম কেটে দেওয়ার, এবং যারা মারা গেছেন ইত্যাদি তাদের নাম কেটে দেওয়ার। কিন্তু সেই নাম কেটে দেওয়া বা নাম বাদ দেওয়া ভোটার তালিকা থেকে, সেটাও একটা রুলস এর দ্বারা গাইডেড, এবং সেটার জন্য কতগুলো পদক্ষেপ রয়েছে। যার নাম কেটে দেওয়া হবে তাকে যথাযথভাবে নোটিশ দিতে হয়, এবং তার নাম কেন রাখা হবে না সে সম্পর্কে তার মতামতটা শুনতে হয়। সেটা একটা একটা কতগুলো স্টেপস এর ব্যাপার। সেই স্টেপসটাকে জাম্প করে শুধুমাত্র একটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে কোনো ভোটার কিছু কাগজ দেখাতে পারলো না, যে 11 দফা বিভিন্ন দলিলের কথা বলা হয়েছে, সেই দলিলগুলো দেখাতে পারলো না বলে তার নামটা যদি আজকে ডিলিট করে দেওয়া হয়, তো সেটা এক্সিস্টিং রুলস যেটা রয়েছে সেই রুলস এরও ভায়োলেশন। এছাড়াও আপনার সুতরাং সামগ্রিকভাবে অনেকগুলো ধারাতে যদি যে পিটিশনটা হয়েছে সেটা পাবলিক ডোমেইনে অ্যাভেলেবল, সেই পিটিশনটাতে যদি দেখা যায়, তো মূল কথা হচ্ছে সংক্ষিপ্তভাবে বলতে গেলে, নাগরিকদের আমরা আশঙ্কা করছি যে এই পদ্ধতিতে যদি ইন্টেন্সিভ রিভিশন হয়, তাহলে বহু সাধারণ মানুষ যারা সত্যিকারের ভোটার, যারা কোনোভাবেই ভুয়ো ভোটার নন, তারা কেবলমাত্র একটা সংক্ষিপ্ত সময়ের মধ্যে কাগজ দেখাতে পারবেন না বলে ভোটাধিকার হারাবেন। তাদের সময়টাই দেওয়া হচ্ছে না যে তারা দেখবেন কোন ভোটার রোলে তাদের নাম, ইলেকটোরাল রোলে তাদের নাম আছে কি নেই, যদি কিছু ভুল থাকে সংশোধন করবেন, সেই সময়টাই নেই। 1 মাসের মধ্যে প্রায় 8 কোটির একটু কম মানুষকে একটা ফর্ম দিয়ে দেওয়া হচ্ছে, সেই ফর্ম ভর্তি করে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে। এখানে পুরো ওনার্সটা, নাগরিক, সে যে নাগরিক, এই যে ওনার্সটা তাদের প্রমাণ করার দায়ভারটা পুরো নাগরিকদের উপর দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আগে রাষ্ট্রের ছিল। রাষ্ট্র
আমাদের অ্যাকনলেজ করছে নাগরিক এবং আমরা ভোট দিচ্ছি। এটা তো মজার কথা যে যে আজকে ভোটার তালিকার সংশোধন হচ্ছে বিহারে, সেটাতেই 2024-এ নির্বাচন হয়েছে। এবং এছাড়াও সময়টা বড় তাড়াহুড়ো করে হচ্ছে, কারণ আমরা জানি 2003-এ যেটা শেষবার হয়েছিল তখনও একটা লম্বা সময় লেগেছিল এই এত অল্প সময়ের মধ্যে। আর যে 11টা ডকুমেন্টসকে ধরা হয়েছে, যে 11টা ডকুমেন্টসকে মান্যতা দেওয়া হয়েছে, তো তার মধ্যে এমন অনেক ডকুমেন্টস, যেমন আধার নেই, রেশন কার্ড নেই, জব কার্ড নেই, ভোটার কার্ড তো নেই। তো এমন 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 আমাদের মনে হয় যে আমাদের যদি দেশের সামগ্রিকভাবে গ্রামীণ ভারতের কথা আমরা ভাবি, তাহলে বহু মানুষ, বিশেষত পিছিয়ে পড়া দরিদ্র মানুষ যারা মাইগ্রেন্ট লেবার, বিহার এমন একটা রাজ্য যেখান থেকে বহু মানুষ অন্য জায়গায় গিয়ে তারা কাজকর্ম করেন, তাদের যে সমস্ত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করে ভোটার তালিকায় নাম রাখতে হবে, সামগ্রিক ব্যাপারটা খুবই গোলমেলে। এবং সেই জায়গা থেকে এক ধরনের হঠাৎ করে রাতারাতি ভোটাধিকার তাদের হারিয়ে যাবে, এটা সামগ্রিকভাবে ডেমোক্রেসির জন্য খুব ক্ষতিকারক। ধন্যবাদ উজ্জয়িনী। আমি এই প্রাথমিক বক্তব্যটা আপনার থেকে শুনলাম, খুবই আমরা সকলেই জানতে পারলাম, দর্শকরা বুঝতে পারলেন ব্যাপারটা কি হচ্ছে। আমি এর মধ্যে একটা পয়েন্টকে খুব গুরুত্ব দিচ্ছি, সেটা হচ্ছে যে আপনি হচ্ছেন, মানে আমি আমার কথা বলছি, আমি একজন ব্যক্তি নাগরিক, আর আমি আবিদ সাহেবকে বলছি, আবিদ হোসেন সাহেব আমাদের সঙ্গে রয়েছেন, 30 বছর ধরে ভোটার তালিকা তৈরি করেছেন, ব্লক লেভেলে ভোটার তালিকা তৈরি করা থেকে শুরু করে জাতীয় স্তরে নির্বাচন পরিচালনা করেছেন। আপনি আবিদ সাহেব, আপনি হচ্ছেন রাষ্ট্র, আমি হচ্ছেন নাগরিক। আপনি একটা তালিকা তৈরি করেছেন, তাতে আমার নাম রয়েছে। এখন আপনি বলছেন আমার নামটাকে আপনি কেটে দেবেন, আমাকে প্রমাণ করতে হবে যে আমি আবার নতুন করে ওই তালিকায় থাকার উপযুক্ত। কেন মশাই? তালিকাটা আপনি তৈরি করেছেন, রাষ্ট্র কেন সেই দায়িত্ব নেবে না? আবিদ সাহেব, আপনাকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে, কারণ আপনি রাষ্ট্র হয়ে কাজ করেছেন। আপনি আমার প্রশ্নটা উত্তর দিন। আপনাকে, আমাকে কেন করতে হবে? আপনারা কেন করছেন না? বলুন আবিদ সাহেব। তো আপনি যে প্রশ্নটা করলেন, এইটা কিন্তু এতদিন ধরে ইলেকশন কমিশনও কিন্তু এই অফিসারদেরকে, আমিও এক সময় কাজ করেছি, বহু বছর ধরে করেছি। ইলেকশন কমিশন চিরকালই আমাদেরকে বলে এসছে, এবং ইলেকশন কমিশনের এটাই কাজ, আজকের ডেটেও ইলেকশন কমিশনের এটাই বলা উচিত ছিল, সেটা হচ্ছে ইনক্লুশন, যতটা ম্যাক্সিমাম ভোটারদেরকে ইনক্লুড করা। এটা হচ্ছে ইলেকশন কমিশনের কাজ। তার জন্য ইলেকশন কমিশন আরো আনুষঙ্গিক অনেক কাজ করে। সুইপ বলে একটা প্রোগ্রাম হয়, সুইপ, যে মানুষের মধ্যে প্রচার করো, বিভিন্ন ভাবে যাও, তার বাড়ি বাড়ি যাও, তাকে ফর্ম বিলি করো, বলো যে তুমি তোমার ফর্মটা ফিল আপ করে দাও, তোমার নাম ইনক্লুড করে দেবো। এইটা ইলেকশন কমিশনের ম্যান্ডেট এবং ইলেকশন কমিশনের কাজ। এবং প্রিজাম্পশন এটা থাকবে যে 6 নম্বর ফর্ম দিয়ে অ্যাপ্লাই করছে ভোটারের জন্য, ভোটারের তালিকাতে নিজের নাম ইনক্লুড করার জন্য, ইলেকশন কমিশন প্রথমেই প্রিজাম্পশন করে নেবে যে ও হচ্ছে ভারতীয় নাগরিক, এবং 18 বছর তার বয়স আছে না কি নেই, ও তো একটা সার্টিফিকেট দেবে বা কিছু একটা হবে, এবং অর্ডিনারি রেসিডেন্ট, এই তিনটে জিনিস দেখার কাজ ইলেকশন কমিশনের, এর বাইরে কিছু নয়। ইলেকশন কমিশন এক্সক্লুশন হচ্ছে কিন্তু এক্সেপশন। একজন ভোটার মারা গেছেন, তাকেও তার বাড়িতে তার ছেলে মেয়ে তার আত্মীয় স্বজনের সঙ্গে কথা বলে তাকে প্রপার ভেরিফাই ইনকোয়ারি করে তারপর তার নাম ডিলিট করা হয় যে হ্যাঁ উনি মারা গেছেন। একটা ভোটার পার্মানেন্টলি শিফট করে চলে গেছেন, সব ঘর বাড়ি বিক্রি টিক্রি করে কোথাও চলে গেছেন, তাকে পার্মানেন্টলি শিফটেড, তাকেও পুরো সুযোগ দিয়ে তারপর শিফটেড ভোটার বলা হয়। কিন্তু নাগরিক এই প্রমাণ করার কথা, এইটা কিন্তু আমি এত বছর ইলেকশন করার সুবাদে একদম পুরো কনফিডেন্সের সঙ্গে বলতে পারি, ইলেকশন কমিশন আজ পর্যন্ত এরকম কোনো কথা বলেনি। এবং মজার ব্যাপার হচ্ছে যে 2000 যে ইলেকশন, যে বিহারের 7,90,00,000 ভোটারদেরকে বলা হচ্ছে যে তোমরা এই কাগজ দাও, প্রমাণ করো, এইসব করো, 7,90,00,000 ভোটার টোটাল আছে। তার মধ্যে 5 কোটি ভোটার প্রায় এমন আছে যারা 2004 লোকসভা থেকে শুরু করে 2024 লোকসভা অবধি 9 বার কিন্তু ভোট দিয়েছে। তার মানে ইলেকশন কমিশন একদম প্রিজিউম করে নিয়েছে যে এই 5 কোটি ভোটার, তারা 9 বার
সিটিজেন ছিল এবং তারা ভোট দিয়েছে। আমার মাথায় একটা জিনিস ইলেকশন কমিশনের কথাবার্তা দিয়ে ঢুকছে না, মানে আমি পুরো ব্যাপারটা আইন কানুন সবই জানি বলে বলছি, যে ইলেকশন কমিশন যারা 5 বার এই 9 বার ভোটে যারা এমপি এমএলএ হলেন, চলুন নীতিশ কুমারকেও ধর, নীতিশ কুমার অ্যাজ এ চিফ মিনিস্টার 2005 সাল থেকে আছেন বিহারে, তাকেও বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি নাগরিক আছো, কারণ ওই ফর্মটা তো ওনাকে দেওয়া হবে এবং ওনাকেও বলা হবে যে তুমি একটা কাগজ দাও ভাই। তো এইবারে এটা কিরকম একটা রিডিকুলাস মানে জিনিসটা মনে হচ্ছে। এবার ইলেকশন কমিশন কেন করেছে, কি করেছে, ইলেকশন কমিশন বোধহয় খুব একটা এক্সপ্লেনেশন বোধহয় দিতে পারছেন না। আবার দুদিন পরেই পরশুদিন বিহারের সব কাগজে একটা করে চিফ ইলেকট্রাল অফিসার বিহারের তরফ থেকে একটা নোটিশ বেরিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তাতে বলা হয়েছে যে এখন শুধু বড় বিজ্ঞাপন বেরিয়েছে সমস্ত কাগজে, হ্যাঁ সব কাগজে চিফ ইলেকট্রাল অফিসার দিয়েছেন যে তোমরা শুধু এখন ফর্মটা দিয়ে দাও, কাগজ পরে দিলেও চলবে। মানে কিরকম একটা ধোঁয়াশা ব্যাপার সবকিছু রেখে দেওয়া হচ্ছে। আর ইলেকশন কমিশন গতকাল 6 তারিখে একটা প্রেস রিলিজ করেছে। প্রেস রিলিজ ক্যানট বি অ্যান অফিসিয়াল লিগাল ডকুমেন্ট। প্রেস রিলিজ হচ্ছে কিছু তথ্য দেওয়া প্রেসকে। তাতে বলা হয়েছে যে 7,90,00,000 মধ্যে 93% ফর্ম ফিল আপ হয়ে গেছে, 1,64,64,00,000 ফর্ম ফিরে চলে এসছে, এই কিছু তথ্য প্রেসকে দিয়ে দিয়েছে। কিন্তু নোটিফিকেশন করে কিছু এখনো বলছে না যে এই কাগজগুলো লাগবে কি লাগবে না, 24 তারিখের কি হবে। আমার একটা খুব পেছনে বিহাইন্ড দি ব্রেন, যদি 10 তারিখে সুপ্রিম কোর্ট কিছু যদি এর মধ্যে, আশা করি নিশ্চয়ই কিছু একটা দেখবে, তাহলে আলাদা কথা। কিন্তু যেহেতু নোটিফিকেশনটা চেঞ্জ হয়নি, 24শে জুনের যে নোটিফিকেশন সুপ্রিম কোর্টের, সরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, সেই নোটিফিকেশনটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি, জাস্ট প্রেস রিলিজ হচ্ছে। প্রেস রিলিজ ইজ নট এ লিগাল ডকুমেন্ট। আর মজার ব্যাপার আর একটা হচ্ছে যে ইলেকশন কমিশন নিজেকে কন্ট্রাডিক্ট করছে। কিভাবে? 1995-এ একটা জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টের, লাল বাবু হুসেন ভার্সেস ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার। সেখানে লাল বাবু হুসেনের নাম কেটে দেওয়া হয়েছিল। তখন দি দেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস এম আহমদি, কথাকার কেস এটা বম্বের কেস। লাল বাবু হুসেন একজন ভোটার ছিলেন যার 1992 এবং 1994 ইলেকশন কমিশনের দুটো অর্ডার ছিল এইভাবে, যেটা আজকে করছে ইলেকশন কমিশন, সেটা 1992-94তেও করার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্ট ওটাকে পুরোপুরি ক্যান্সেল করে দিয়েছিল এবং বলেছিল এইভাবে তোমার অধিকার নেই, সিটিজেনশিপ আছে নেই, এটা তোমার অধিকার নয়। সেইটা যখন হবে, প্রপার প্রসিডিয়ারের হবে, যেটা উজ্জয়িনী ম্যাডাম বললেন, তাকে নোটিশ দিতে হবে, তাকে হিয়ারিং দিতে হবে, অনেক লম্বা প্রসেস আছে একটা নাম কাটার জন্য। কিন্তু ইলেকশন কমিশন ওই 1992-94 যে নিজে ইসিআই যে নিজে দুটো অর্ডার সার্কুলার বার করেছিল, সেটাকে আবার ঘুরে নিয়ে এসছে এবং সুপ্রিম কোর্টে আশা করি সেটাই টার্ন ডাউন হবে, মোস্ট প্রবাবলি টার্ন ডাউন হবে। কারণ সুপ্রিম কোর্ট গাইডলাইন বলে দিয়েছে সিটিজেনশিপ ডিসাইড করার ক্ষমতা কিন্তু ইলেকশন কমিশনের নেই। ইলেকশন কমিশন ইজ নট দি কম্পিটেন্ট অথরিটি। আর্টিকেল 324, 326 যাই বলা হোক না কেন, ওইখানে শুধু ভোটার প্রিজাম্পশন করে নিতে হবে ভোটার ইজ এ সিটিজেন অফ ইন্ডিয়া। কারণ এই 7,90,00,000 ভোটার, তারা কিন্তু ইআরওর স্যাটিসফ্যাকশনে অনুযায়ী তারা ঢুকেছে, কিন্তু ইআরও ওয়াজ অলরেডি স্যাটিসফাইড। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার হচ্ছেন ফাইনাল অথরিটি ফর ভোটার লিস্ট। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার তিনি স্যাটিসফাইড ছিলেন যে হ্যাঁ এই মানুষটা ইন্ডিয়ান সিটিজেন, তার বয়স 18 বছর হয়ে গেছে, তিনি অর্ডিনারি রেসিডেন্ট অফ এ প্লেস, সেই জন্যে তার নামটা ভোটার লিস্টে এসছে এবং তিনি 2024-এ লোকসভা ভোটেও দিয়েছেন। তাহলে অলরেডি যদি ডিসাইডেড হয়ে গিয়ে থাকে ইআরওর স্যাটিসফ্যাকশনে, তাহলে আবার ভোটারকে যে বলা হচ্ছে যে তুমি তোমার সিটিজেনশিপ প্রমাণ করো, এটা ইট সাউন্ডস আ বিট রিডিকুলাস। আমি যতটুকু বুঝছি যে এটা খুব কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, খুবই কন্ট্রাডিক্টরি।